আবারও কি শিবির ফিরছে সেই পুরনো রূপে? ছাত্রদলের গুপ্ত ট্যাগ কি আবারও শিবিরকে জাগিয়ে তুলছে? 2013 সালের সেই উত্তান দিনগুলোর কথা অনেকেরই জানা আছে। রাজপথ কাঁপানো মিছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া, আর গ্রেপ্তার এবং গুমের ভয়কে তুচ্ছ করে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তখন ছিল এক অপ্রতিরোধ্য শক্তির নাম। আজ 2026 সালে এসে দেশের ছাত্র রাজনীতিতে কি আবার সেই পুরনো শিবিরের ছায়া দেখা যাচ্ছে? চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সশস্ত্র হামলার পর শিবিরের পাল্টা প্রতিরোধ এবং সারা দেশ জুড়ে গুপ্ত বনাম খাম্বার যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, তা কি শিবিরকে আবারও তাদের সেই আক্রমণাত্মক চেহারায় ফিরিয়ে আনছে? ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাস্ট 5 বছর ইতিহাস দিবেন, তাদের হাতে 5 শতাধিক মানুষ নিহত হয়েছে। দর্শক, হঠাৎ করে কেন বিএনপি এবং ছাত্রদল চারদিকে শুধু শিবির দেখতে পাচ্ছে? কেন সাধারণ শিক্ষার্থীদের উপর গুপ্ত ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে? আর ছাত্রদলের এই আত্মঘাতী ন্যারেটিভ কি শেষ পর্যন্ত তাদের জন্যই কাল হয়ে দাঁড়াবে? চলুন দর্শক, পুরো বিষয়টিকে একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করা যাক। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। এই রক্ত যারই জড়ুক, সেটা আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাবা কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ গত কয়েকদিন ধরে দেশের ছাত্র রাজনীতি এক চরম অস্থিরতার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা। ঘটনাটি ছিল অত্যন্ত সুস্পষ্ট। ছাত্র শিবিরের একটি শান্তিপূর্ণ মিছিলে আকস্মিকভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রদলের একাংশ। এই হামলায় শিবিরের একজন কর্মীর গোড়ালি কেটে দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ঘটে এর পরেই। ছাত্রদল প্রকাশ্যে দাবি করে বসে যে তারাই নাকি আক্রান্ত হয়েছে এবং শিবির নাকি তাদের উপর হামলা করেছে। শুধু তাই নয়, এই মিথ্যা দাবির উপর ভিত্তি করে তারা সারা দেশে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু ডিজিটাল যুগের সত্য তো আর চাপা থাকে না। সিসিটিভির ফুটেজ, সাধারণ শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও এবং গণমাধ্যমের অনুসন্ধানে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় যে আক্রমণকারী ছিল ছাত্রদল নিজেই। তাদের হাতেই ছিল সেই রামদা এবং কিরিচ। এই ঘটনার পর রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়ে যায় বিএনপি এবং ছাত্রদল। তাদের আসল রূপ সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয়ে পড়ায় নিজেদের মুখ বাঁচাতে তারা একটি নতুন রাজনৈতিক ন্যারেটিভ বা জিকির শুরু করে, আর সেটি হলো গুপ্ত। সিটি কলেজের ঘটনার পর বিএনপি এবং ছাত্রদল চারদিকে গুপ্ত শিবিরের জুজু দেখতে শুরু করে। তারা দাবি করতে থাকে যে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবির নাকি গুপ্ত বা ইনঅ্যাক্টিভ অবস্থায় অনুপ্রবেশ করছে। এই ধোঁয়া তুলে তারা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুন্দর সুন্দর দেয়ালগুলোতে গুপ্ত শিবির হুঁশিয়ারি লিখে অপরিষ্কার করতে শুরু করে। কিন্তু শিবিরও এবার চুপ করে বসে থাকেনি। তারা পাল্টা প্রতিরোধ হিসেবে সেই সব দেয়াল লিখনের সামনে দাঁড়িয়ে ছবি তুলে উল্টো ছাত্রদলকেই ব্যঙ্গ করতে শুরু করে। শুধু তাই নয়, ছাত্রদলের এই গুপ্ত ত্যাগের পাল্টা জবাব হিসেবে শিবির সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনী খাম্বা এবং লন্ডনী গুপ্ত ট্যাগ দেয়। শুরু হয়ে যায় দুই দলের মধ্যে এক চরম স্নায়ুযুদ্ধের, যার উত্তাপ এমনকি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে। অথচ এই দুই দল মিলেই শেখ হাসিনার স্বৈরাচার পতনে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে। আর 2 বছরের মধ্যেই তারা একে অপরের শত্রুতে পরিণত হলো। কিন্তু কেন এমনটি ঘটল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের এই গুপ্ত ন্যারেটিভ মূলত একটি আত্মঘাতী খেলা। শেখ হাসিনা যেমন গত 15 বছর ধরে বিরোধী দল এবং সাধারণ মানুষকে রাজাকার বা স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে একটা সময় নিজেরই পতন ডেকে এনেছিল, ছাত্রদল ঠিক সেই পথেই হাঁটছে। এই গুপ্ত বলতে বলতে তারা নিজেরাই একদিন নিজেদের ধ্বংস ডেকে আনবে। কারণ যখন কোনো সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতের কেউ ছাত্রদলের অন্যায়ের প্রতিবাদ করবে, তখন তাকে গুপ্ত বলে হামলা করা হবে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের উপর আরও ক্ষুব্ধ হবে এবং এক সময় তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু হঠাৎ করে ছাত্রদল কেন এত বেশি গুপ্ত জিকির শুরু করছে? এর পেছনে একটি অত্যন্ত চমকপ্রদ এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। ছাত্রদলের ভেতরে বর্তমান যে চরম গ্রুপিং এবং পদ পাওয়ার লড়াই চলছে, সেখানে এই গুপ্ত ট্যাগটি মূলত এক গ্রুপ এবং অন্য গ্রুপকে ঘায়েল করার জন্য ব্যবহার করছে। আওয়ামী লীগ আমলে দেখা গেছে, যারা সবচেয়ে বেশি রাজাকার জিকির করত তাদের অনেকেই হয়তো একসময় ভিন্ন দল করত, আর নিজেদের সেই অতীত ঢাকতেই তারা বেশি আগ্রাসী আচরণ করত। ছাত্রদলের ক্ষেত্রেও ঠিক এমন ঘটনাই ঘটছে। বর্তমান ছাত্রদলে এমন অনেক নেতা আছেন যাদের নিজস্ব শক্তিশালী কোনো ভোট ব্যাংক বা কর্মী বাহিনী নেই।
পদ বাঁচাতে বা কমিটিতে জায়গা পেতে তখন তারাই সবচেয়ে বেশি গুপ্ত গুপ্ত বলে চিৎকার করে, যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে। অর্থাৎ ছাত্রদলের সেই গুপ্ত জিকির আসলে শিবিরের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং এটি তাদের নিজেদের ভেতরের নোংরা রাজনীতি এবং নিজেদের দুর্বলতা ঢাকার এক ব্যর্থ চেষ্টা। গত 14 দিনের ছাত্রদলের কর্মকাণ্ডের দিকে তাকালে একটি চিত্র একদম পরিষ্কার হয়ে উঠে আসে, যা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে তুলবে। গত 2 সপ্তাহে দেশের অন্তত 8টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে সংঘাত এবং অস্থিরতা সৃষ্টি করেছে ছাত্রদল। এর মধ্যে 5টি ঘটনায় তারা সরাসরি দেশীয় অস্ত্র, রামদা এবং কিরিচ হাতে ধরা পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরি দিয়ে কোপানোর ঘটনাও ঘটেছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশে যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে তার মধ্যে একটি বড় অংশই হলো বিএনপির নিজের ভেতরের কোন্দল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সাধারণ শিক্ষার্থীদের উপর গেস্ট রুমের নামে নির্যাতন, এই সব কিছু মিলিয়ে ছাত্রদল যেন ছাত্রলীগের সেই পুরনো এবং ঘৃণ্য রূপটিকেই নতুন করে ফিরিয়ে আনছে। সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছে, এটা কি ছাত্র রাজনীতি নাকি সন্ত্রাসী গ্যাংয়ের মহড়া? যেখানে ছাত্রদলের কাজ পড়াশোনা করা, ক্রিয়েটিভ কাজ করা, সেখানে ছাত্রদলের রাজনীতি এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে চাঁদাবাজি আর পেশি শক্তির প্রদর্শনীতে। পাড়া মহল্লায় বা উপজেলা পর্যায়ে ছাত্রদলের নেতাদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেকেরই অনেক আগেই ছাত্রত্ব শেষ হয়েছে। কোনো পেশা বা ইনকাম সোর্স না থাকার কারণে তারা জড়িয়ে পড়ছে এসব অবৈধ উপার্জনের পথে। অন্যদিকে ছাত্র শিবিরের রাজনীতির ধরন সম্পূর্ণ ভিন্ন। এত কিছুর পরেও ছাত্র শিবির পাল্টা কোনো আক্রমণ করেনি, যা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধৈর্যের পরীক্ষা। ছাত্রদল যদি তাদের এই আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে এসে ছাত্র শিবিরের সাথে একটি সহাবস্থান তৈরি করতে পারে, তাহলে শুধু ছাত্র সংগঠনগুলোরই নয়, বরং বাংলাদেশের আপামর জনগণেরই উপকার হবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকা পালন করতে পারেন, অথবা বিএনপি এবং জামাতের নেতারা চাইলেই ছাত্র শিবির এবং ছাত্রদলকে একসাথে বসিয়ে এই পুরো ব্যাপারটির একটি শান্তিপূর্ণ মীমাংসা করতে পারেন। এতে শেষমেশ লাভ হবে দেশের জনগণের এবং সাধারণ ছাত্রদের। কারণ ক্যাম্পাসে ক্যাম্পাসে এই অস্ত্রের ঝনঝনানি বন্ধ না হলে বাংলাদেশ সব দিক দিয়েই বিশাল ক্ষতির সম্মুখীন হবে। কারণ একটি সুস্থ শিক্ষা ব্যবস্থাই একটি দেশের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করে। যদি দেশের শিক্ষা ব্যবস্থায় এমন অস্থির হয়ে ওঠে, তবে বাংলাদেশ আর বেশি দূরে আগাতে পারবে না। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তাই বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তেই এই 2 ছাত্র সংগঠনের এই অস্থিরতা প্রশমন করা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ক্যাম্পাসে ক্যাম্পাসে এই অস্ত্রের ঝনঝনানির পিছনে কে সব থেকে বেশি দায়ী, ছাত্রদল নাকি ছাত্র শিবির? কারণ সহ কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এটা হলো যে তাদের অস্ত্র, আমি তাদের অস্ত্র এটা। তারা যখন আমাদেরকে হামলা করে তখন আমরা পাল্টা প্রতিরোধ করতে যাই, প্রতিরোধের মুখে তারা অস্ত্রটা ফেলে দেয়। এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম হেঁটে, আপনারা দেখে থাকবেন। তখন তারা কিছু ছবি উঠাইয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। আমাদের ছাত্রদল সিটি কলেজে অবস্থান নেয়। সেখান পর্যন্ত রেকর্ড চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। ছাত্র শিবিরকে যদি সত্যিকার নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে বাংলাদেশ মনে করেন যে 9.5 মাত্রা ভূমিকম্প হবে। আমি কনফিডেন্টলি বলতেছি